ফুটবল খেলার মাঠের মতো ঘরে বসে আছি। ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, কিছু ফুলের নাম আমার অজানা। বেটা শয়তান জোর করে বিয়ে করেছে আমায়। এখন আমি বাসর ঘরে বসে আছি। যেভাবেই হোক এখান থেকে পালাবো আমি। পালানোর রাস্তা খুঁজি আগে, পরে না হয় আমার পরিচয় দেই। পুরো ঘরে পালানোর মতো কোনো জায়গা নেই, বেলকুনি ছাড়া। কিন্তু এই বেলকুনি থেকে পড়লে একটা হাড্ডিও আস্ত থাকবে না আমার। না থাকলে নাই। আগে তো বের হ, বাদর শয়তান লিচু স্যারের বাড়ি থেকে। বেশি কথা না বলে যে আল্লাহর নামে লাফ দিলাম, মনে হচ্ছে আমি বাতাসে ভাসছি। অনেকক্ষণ পর ভয়ে ভয়ে চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্য একটুও তৈরি ছিলাম না আমি। আমি তো দেখি শয়তান স্যারের কোলে, রক্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে। ব্যাটার সাদা ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। আমি তো ভয়ে শেষ, বারবার আল্লাহর নাম নিতেছি। অনেক সাহস নিয়ে বললাম, স্যার আমায় আপনার কোল থেকে নামান। উনি সাথে সাথে আমায় ফেলে দিল। ওই বেটা শয়তান আমার কোমরটা তো দিলি ভাইঙ্গা। মইরা গেলাম গো, আম্মু গো, আমারে মাইরা ফেললো। তখনই ওই শয়তানের এক ধমকে চুপ হয়ে যাই আমি। এই মেয়ে, এমনভাবে কথা বলো কেন? স্যার কেমনভাবে কথা বলি আজব? আমারে দেখতে পারেন না তাইলে জোর করে বিয়ে করলেন কেন? আমারে বাড়িতে দিয়ে আসেন প্লিজ। আর কোনোদিন আপনার সামনে আসবো না, প্রমিস। তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না নিশা। আজকে সেই ব্যবস্থাই করব, বলল নীরব। গল্পের নায়কের নাম নীরব আর নায়িকা নিশা। নিশার দিকে এগুতে লাগলো নীরব। নিশা পিছাতে পিছাতে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলেই হ্যাচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে ফেলে নীরব। নীরবকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিশা। সমস্যা কি আপনার? কথায় কথায় টাচ কেন করেন? আপনার ছোঁয়া অসহ্য লাগে আমার। জানোয়ার আপনি। আমাকে যেতে দিন, চলে যাব আমি। একদমই কথাগুলো বলে ফেললো নিশা। নীরব এতক্ষণ নিশার কথা শুনছিল। রাগে মুখ লাল হয়ে গেছে, কপালের রগ ফুলে উঠেছে। নিশা অনেকক্ষণ পর তাকিয়ে দেখে রাগে লাল হয়ে গেছে নীরব। বুঝতে পেরেছে অনেক রেগে গেছে, তাই কিছু না বলে দরজার কাছে যেতে নিলে নীরব এসে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আমি জানোয়ার, তাই না? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে, তাই না? দেখ এবার এই জানোয়ার কি করে। কি করবেন স্যার? কাপা কাপা গলায় বলল নিশা। নিশাকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নীরব কিস করতে করতে রাগের বশে কামড় দিতে থাকে নিশার ঠোঁটে। নিশা এবার না পেরে ছটফটানি শুরু করে দেয়। নিশার দুই হাত এক হাতে মুঠোবদ্ধ করে অন্য হাতে চুল শক্ত করে ধরে কিস করতে থাকে নীরব। প্রায় 20 মিনিট পর নিশাকে ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিশা কিছুক্ষণ পর বলে ওঠে, ওই বেটা রাক্ষস, আমার কি খেয়ে ফেলবি? কয়টা কামড় দিছস? বাসায় কি খাস না, নাকি আমায় খেয়ে ফেলবি? রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে নিশা। বেবি, তুমি এত কিউট, ইচ্ছা করে তোমায় খেয়ে ফেলি। কাছে গিয়ে নিশার গালে নাক ঘষতে ঘষতে কথাগুলো বলল নীরব। কোনো রেসপন্স না পেয়ে জোরে একটা কামড় বসায় নিশার গলায়। আহ করে চিৎকার দিয়ে ওঠে নিশা। নিশা আর কিছু বলার আগে নিশাকে কোলে তুলে নেয় নীরব। কোলে করে বেডের মাঝখানে শুইয়ে দেয় নিশাকে। কি করছেন আপনি? এখানে আনলেন কেন? চলে যাব আমি, থাকবো না আপনার সাথে বলে বেড থেকে নামতে যায়। তখনই নীরব নিশার কাছে গিয়ে দুই হাত চেপে ধরে বেডের সাথে। বারবার চলে যেতে চাস কেন? তোকে যে এতটা ভালোবাসি, চোখে পড়ে না তোর? আমি বেঁচে থাকতে যেতে পারবি না। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল নীরব। নিশা এবার ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, নিশারে, রাক্ষসটা তো দিলে রাগিয়ে, এবার তোরে খেয়েই ফেলবে। বেটা বজ্জাত যা শয়তান, মন চায় টিকটিকির চাটনি খাওয়াই। খচ্চর লোক একটা। নীরব এবার নিশার দিকে তাকিয়ে দেখে কি যেন আস্তে আস্তে বলছে। কাপা কাপা ঠোঁট, ফর্সা মুখ, লাল লাল গাল নীরবকে পাগল করে দিচ্ছে। বলতেই এই মেয়ের এই ভীত চেহারার প্রেমেই তো পড়েছিলাম। আস্তে আস্তে নিশার গলায় মুখ ডুবিয়ে দেয় নীরব। নিশা তো বড় বড় চোখ করে ফেলে নীরবের এই কাণ্ডে। নিশা অনেকক্ষণ চুপ থাকার পর এবার নাড়াচাড়া শুরু করে ছাড়া পাওয়ার জন্যে, বাট কোনো লাভ হয় না। উল্টো আরো শক্ত করে ধরে কিস করতে থাকে নীরব। নীরব নিশার ছটফটানির জন্য রেগে গিয়ে এবার নিশার
শাড়ির পিন খুলে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে নিশার সাদা পেটে কিস করে, সাথে কয়েকটা কামড়ও দেয়। এবার খুব ব্যথা পেয়ে জোরে জোরে কান্না করতে থাকে নিশা। নীরব তাতে কোনো হুঁশ নেই, সে তো মগ্ন নিশার ভালোবাসায়। পেট থেকে আবারও নিশার গলায় কিস করতে যায়, কিন্তু বাদশাদে গলার হার, তাই এক এক করে গলার সব হার, হাতের চুড়ি খুলে। যেই কপালের টিকলি খুলবে তখন খেয়াল করে নিশা সেন্সলেস হয়ে গেছে। নীরব এবার হুঁশে ফিরে তাকিয়ে দেখে নিশার ঠোঁট কেটে রক্ত পড়ছে, একটু একটু গলায় পেটে কামড়ের দাগ নীলচে হয়ে গেছে। নীরব উঠে বসে নিশাকে বুকের সাথে মিশিয়ে নেয় আর বলতে থাকে, কেন রাগ হলো আমার? আমি তো নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়, কেন বোঝো না তুমি? বালিশে শুয়ে কামড় দেওয়া জায়গায় মলম লাগিয়ে দেয়। নিশার কপালে কিস করে বলতে থাকে, কেন এসেছিলে আমার এলোমেলো জীবনে? কেন দেখা হয়েছিল 2 বছর আগে? এখন তোমাকে ছাড়া বাঁচব না আমি। আই লাভ ইউ নিশা বেবি। 2 বছর আগে। নিশা, এই নিশা, ওর তাড়াতাড়ি, আর কত ঘুমাবি? আজকে না তোর নবীন বরণ অনুষ্ঠান, দেরি হয়ে যাবে তোর কলেজে যেতে। আম্মু, আর 1 মিনিট প্লিজ, ঘুম ঘুম চোখে বলল নিশা। 9টা বাজে, আর কত ঘুমাবি? পরে দেরি হয়ে গেলে আমার দোষ দিতে পারবি না। কি, 9টা বাজে? আর আগে ডাকলে না কেন? এখন তো আমার দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠে বলতে থাকে নিশা। আর কথা বলিস না, ফ্রেশ হয়ে আয়, আমি রেডি করে দিচ্ছি তোকে। ওকে আম্মু। বলেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তার আম্মুর কাছে গেল শাড়ি পরতে। আম্মু, জলদি রেডি করে দাও আমায়। আচ্ছা ঠিক আছে, রেডি করে দিতাছি বলেই শাড়ি পরানো শুরু করলো। নবীন বরণে শাড়ি পরে যেতে হবে, না হলে অনুষ্ঠানে ঢুকতে দেবে না। বড় বড় কলেজের বড় বড় নিয়ম। মুখ ভেঙচি দিয়ে বলল নিশা। বেশি কথা বলিস কেন? আর এত নড়াচড়া করলে কিভাবে শাড়ি পরাবো? চুপ করে থাক একটু। ওকে আম্মু। তারপর নীল রঙের শাড়ি পরিয়ে হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে রেডি করে দিল নিশাকে। বাহ, খুব সুন্দর লাগছে তো আমার মেয়েকে। তার মানে কি অন্য সময় সুন্দর লাগে না আমায়? ন্যাকা কান্না করে বলল নিশা। আমি এই কথা কখন বললাম? আমি তো বলেছি আজকে বেশি সুন্দর লাগছে দেখতে। আর পাম দিতে হবে না। আব্বু বা ভাইয়াকে ডেকে দাও, আমার দেরি হয়ে গেল। ওইদিকে আর বেশি দেরি করলে ঈশার শাকচুন্নি গিলে খাবে আমায়। ঈশা স্কুলের ফ্রেন্ড ছিল, একই কলেজে ভর্তি হয়েছে, এখন দুজন খুব ভালো বন্ধু। তোর আব্বু ভাইয়া বাইরে গেছে, আমি তোকে নিয়ে যাচ্ছি, বোরখা পরতে পরতে বলল। আচ্ছা চলো তাহলে, বলেই বেরিয়ে পড়লাম মা মেয়ে। রিক্সা করে কলেজের গেটে নামলো দুজন। আমি যাই আম্মু, টাটা। সাবধানে থাকিস, আর কারোর সাথে ঝগড়া করিস না। কি বলছো? আমি ঝগড়াটে? বাসায় যাই, তারপর হচ্ছে। তোমারে এখন কিছু বললাম না, এমনি দেরি হয়ে গেছে বলেই কলেজের ভেতর চলে আসলো। সবাই তো হা করে দেখছে তাকে, এমনিতেই কিউট দেখতে, তার উপর এমন সাজ। সবাই হা হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নেই। নিশা তো নিজের মতোই বকবক করছে আর কলেজ সাজানো দেখছে। এই পেতনি, মাত্র সময় হলো তোর, আরো পরে আসতে। রাগ করিস না দোস্ত, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই আসলে লেট হয়ে গেছে। তার উপর এত বড় শাড়ি, কেমন দেখাইতেছে আমারে? বললি না তো, আসা মাত্র বকা শুরু করলি। অভিমানী সুরে বলল নিশা। আমি তো খেয়ালই করিনি, তোকে তো অনেক কিউট লাগছে। কত ছেলে মাথা যে আজকে ঘুরবে কে জানে। থাক, আর পাম দিতে হবে না, পরে আকাশে উইড়া যামু। আগে চল কলেজটা ঘুরে দেখি, কত বড় কলেজ তাই না? আর অনেক সুন্দর। এই বলে নিশা ঈশাকে নিয়ে কলেজ দেখতে লাগলো। হঠাৎ ঈশার ফোন আসায় ঈশা দাঁড়িয়ে কথা বলতে থাকে ফোনে, কিন্তু নিশার খেয়াল নাই। সেদিকে বকবক করতেই কলেজের পেছনে বাগানে চলে যায়। বাগানটা অনেক সুন্দর আর বড়। পেতনি দেখ বাগানটা কত সুন্দর, পেছনে ঘুরতে ঘুরতে বলল নিশা। কিন্তু পেছনে তাকিয়ে দেখে ঈশা নেই, আর সামনের দিকে অনেকগুলো ছেলে কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তাই আগ্রহ নিয়ে সামনে যায় নিশা। হঠাৎ গুলির শব্দ শুনে চিৎকার করে ওঠে। তখনই গার্ডরা পেছনে ফিরে নিশাকে ধরতে যাবে। নীরব বলে ওঠে, তোরা দাঁড়া, আমি দেখছি কি। নীরব পেছনে ফিরে নিশাকে দেখে থমকে যায়। কি মায়াবী চেহারা, আর কত সুন্দর দেখতে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কে তুমি, এখানে কি করছো? আমি যেই থাকি না কেন, আমি সবাইকে বলে দেব আপনি খুনি।
অনেক সাহস নিয়ে কথাটা বলল নিশা। নীরব তখনই রেগে গিয়ে নিশার হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। আর নিশার হাত দুটো পিছনে মুচড়ে ধরে বলতে থাকে, কে আমি জানো? আমার সাথে এভাবে কথা বলার সাহস কই পাও? ছাড়ুন আমায়, ভালো হবে না বলছি। আমি সবাইকে বলে দিব আপনি খুনি। তাই নাকি? বলে নিশার মুখের একদম কাছে চলে যায়, যার কারণে নিশার শ্বাস নীরবের মুখের উপর পড়ে। ছাড়ুন আমায়, কাউকে কিছু বলবো না আমি, যেতে দিন, ভয় পেয়ে বলল নিশা। নীরব এবার নিশাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, গুড, মনে থাকবে তো? কাউকে কিছু বলবে না। এখানে কি হয়েছে বললে তোমারই সমস্যা। বলেই ডেভিল মার্কে একটা হাসি দিল। নিশা ছাড়া পেয়ে দৌড় দিয়ে চলে গেল। আর নীরব নিশার যাওয়ার দিকে তাকিয়ে হাসছে। নিশাকে দৌড়াতে দেখে ঈশা ছুটে এসে বলল, কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলি? কোথাও না। এই কুত্তা, তুই কই ছিলি এতক্ষণ? রেগে গিয়ে বলল নিশা। সরি দোস্ত, ফোন আসছিল তাই কথা বলছি। একটা কথা জানিস? না বললে কেমনে জানবো? আজীব। জানিস আমাদের কলেজে বলে এনকে আসছে। এনকে আবার কে? ধর, কারে কি বলতাছি? তুই কেমনে চিনবি এনকে কে? নিশার ঈশা অনুষ্ঠানের হলরুমে চলে যায়। গিয়ে তো দুজনের চোখ কপালে। এত সুন্দর করে সাজানো হয়েছে বেলুন ফুল দিয়ে, মুগ্ধ হয়ে গেছে দুজন। দোস্ত দেখেছিস কি সুন্দর করে সাজাইছে? আশোক এলাকায়ও বিয়েতেও এত ফুল লাগায় না। বাদ দে তো, আমাকে আল্লাহ যা দিছে তাতেই অনেক খুশি। আমরা পাসপোস করিস না, চল চেয়ারে গিয়ে বসি। এরপর দুজনে মিলে বসে পড়ে, কিন্তু সবার মুখে এক কথা, এনকে আসবে। নিশা হঠাৎ বলে ওঠে, ওই পেতনি, সবাই অ্যানকে অ্যানকে করে কেন রে? এই অ্যানকেটা কে বলতো? পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বলে ওঠে, কি বলছো তুমি? এনকে কে চেনে না এমন কোনো মেয়ে আছে নাকি? বাংলাদেশের সব মেয়ে পাগল এনকের নামে, আর তুমি এনকে কে চেনোও না? এই মেয়ে আমার সাথে এমন করতেছো কেন? দরকার নাই আমার কোনো অ্যানকে চেনার। মুখ ভেঙচি কেটে বলল নিশা। ওদের এখানে ঝামেলা দেখে একটা স্যার এসে বলল, সমস্যা কি, তোমরা ঝামেলা করছো কেন? আর একটা কথা বললে বের করে দেব, বলেই চলে যায়। এরপর কেউ আর কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক এক করে সবার বক্তব্য শেষ হয়ে যায়। এখন শুধু অপেক্ষা প্রধান অতিথির। প্রিন্সিপাল স্যার আবারও এসে বলে, অনেক কষ্টে তোমাদের জন্য রাজি করিয়েছি। এখন থেকে প্রত্যেক সপ্তাহে এনকে তোমাদের ইংলিশ ক্লাস নেবে। আশা করি তোমরা ভালোভাবে ক্লাস করবে। এনকের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর সাথে সাথে একটা স্যার বলে ওঠে, আমাদের প্রধান অতিথি আর তোমাদের নতুন স্যার এনকে মানে নীরব খান চলে এসেছে। বলেই এদিকে সরে আসে। আর নীরব মঞ্চে উঠে আসে। নীরবকে দেখে সব মেয়ে চিল্লাচিল্লি শুরু করে। আর নিশা তো হাঁ করে তাকিয়ে আছে। নিশা মনে মনে বলতে থাকে, এই খনিটাকে সবাই এত শ্রদ্ধা করতেছে কেন? হঠাৎ ঈশা বলে ওঠে, এই নিশা, হাঁ করে কি দেখছিস? কিছু না। আচ্ছা, এই অ্যানকে এত সম্মান করার কি আছে? তুই জানিস না নীরব খান হলো বাংলাদেশের বড় নামকরা বিজনেসম্যান। বাইরে থেকে পড়াশোনা করেছে, আর দেখতে কত হ্যান্ডসাম, দেখেছিস? সব মেয়ের ক্রাশ। নিশা মনে মনে বলে, ক্রাশ না ছাই, খুনি একটা। এদিকে নীরব অল্প সময়ে অনেক সুন্দর বক্তব্য দেয়। সবাই জোরে হাততালি দেয়, নিশা বাদে। নীরব হঠাৎ করে নিশাকে দেখে মুখে বাঁকা হাসি দেয়। আর নিশা তা খেয়াল করে নীরবকে মুখ ভেঙচি দেয়। নীরব তা দেখে বলতে থাকে, আমাকে মুখ ভেঙচি দেওয়া এত সাহস? তোমাকে তো চাই আমার, যেভাবেই হোক। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে যায়। এক এক করে সবাই চলে যায়। দোস্ত চল একটু ওয়াশরুম থেকে আসি, শাড়িটা ঠিক করতে হবে। আচ্ছা চল বলেই নিশা আর ঈশা ওয়াশরুমের দিকে যায়। তুই শাড়ি ঠিক কর, আমি একটু এদিকে ঘুরে দেখি। হঠাৎ ঈশা বলে ওঠে, যাস না, আবার হারিয়ে যাবি। আমি কিন্তু আর খুঁজতে পারবো না তোকে। আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবো? তুই ফ্রেশ হওয়ার আগেই চলে আসবো, বলেই মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে পড়ে নিশা। ঈশা শাড়ি ঠিক করতে থাকে আর নিশা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে তিনতলায় উঠে পড়ে দেখার জন্যে। কিন্তু সে তো জানে না তিনতলায় প্রয়োজন ছাড়া আসা নিষেধ। এখানে শুধু শিক্ষকরা আসে। নিশা এক মনে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বকবক করতে থাকে। কিন্তু সামনে তাকিয়ে দেখে নীরব আর প্রিন্সিপাল আসছে কথা বলতে বলতে। তাড়াতাড়ি পালা নিশা, এই খুনি রাক্ষসটা তোকে এবার দেখলে
মেরেই ফেলবে। বলেই একটা রুমের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে নীরব আর প্রিন্সিপাল কথা বলতে বলতে যেতে থাকে। হঠাৎ প্রিন্সিপালের ফোন বেজে ওঠে। সে এক্সকিউজ মি বলে অন্যদিকে চলে যায়। আর নীরব রুম ক্রস করতে গিয়ে দেখে কেউ লুকিয়ে আছে। তার শাড়ির আঁচলটা দেখা যাচ্ছে। তাই সে আস্তে আস্তে রুমের ভেতর ঢুকে যায়। রুমে গিয়ে দেখে নিশা হাতের চুড়ি দিয়ে কি যেন করছে। নীরব ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? তুমি কি পাগল নাকি? যেখানে সেখানে চলে যাও। নিশা মাথা উঁচু করে দেখে নীরব। নীরবকে দেখে নিশা রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, ওই খুনি তোর সমস্যা কি? দেখলেই ধমক দিস কেন? আমি কি তোর চাকর নাকি? আর এত ভাব দেখাস কেন? বলেই চলে যেতে নেয়। তখনই নীরব হাত ধরে দেয়ালের সাথে নিশাকে চেপে ধরে আর বলতে থাকে, এই মেয়ে, তোমার এত সাহস কি করে হয় আমাকে তুই বলার? তুই জানো আমি তোমাকে কি করতে পারি? কি করবেন আপনি? আমি ভয় পাই না আপনাকে। সরুন, আমি যাব। বলেই নীরবকে ধাক্কা দেয়, কিন্তু একটুও সরাতে পারে না নিশা। নীরব এবার প্রচণ্ড রেগে গিয়ে নিশার নিচের ঠোঁটে জোরে একটা কামড় দেয়। তারপর সরে এসে বলতে থাকে, আমাকে তুই করে বলার শাস্তি এটা। যাই বলো, তোমার ঠোঁটের স্বাদটা কিন্তু মিষ্টিকেও হার মানাবে। এদিকে নিশা তার সাথে নীরব এমন করবে ভাবতেও পারেনি। তাই নিচের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। নীরব নিশার কান্না থামানোর জন্য বলে, তোমার নামটাই তো জানা হলো না জান। তোমার নাম কি? বলেই আবার নিশার কাছে যেতে থাকে। নীরবকে কাছে আসতে দেখে নিশা ভয় পেয়ে চিৎকার করে বলতে থাকে, আমার নাম নিশা, প্লিজ সরুন, যাব আমি। বলেই চলে যেতে চায়। কিন্তু নীরব নিশাকে টান দিয়ে একদম তার কাছে নিয়ে আসে আর চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কপালে শব্দ করে একটা কিস করে বলে, এবার যাও। আবারও ও ঝটকা খেলো, বাট কোনো কথা বলল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে নিশাকে খুঁজে এবার নিশাকে বকা শুরু করলো ঈশা। কিন্তু হঠাৎ দেখে নিশা কাঁদতে কাঁদতে আসছে। তাই ঈশা দৌড়ে নিশার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, নিশা, ওই নিশা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কিছু হয়নি, আমার দেরি হয়ে যাচ্ছে, চল বাসায় যাব। বলেই হাঁটা শুরু করলো নিশা। ঈশা নিশাকে এভাবে দেখে আর কিছু জিজ্ঞাসা করলো না। সেও হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ করে খেয়াল করে নিশার নিচের ঠোঁট অনেকটাই ফুলে গেছে। তাই নিশাকে হাত ধরে দাঁড় করায় ঈশা। কি হয়েছে? দাঁড় করালি কেন? ভালো লাগছে না, চল তাড়াতাড়ি। তোর নিচের ঠোঁটে কি হয়েছে? এত লাল আর ফোলা কেন? নিশার আবারও মনে পড়লো নীরব তো তার ঠোঁটে কামড় দিয়েছে, তাই এমন লাল হয়ে গেছে। তাই সে আবারও কান্না করতে করতে দৌড়ে রিক্সা করে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে ঈশা থ মেরে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? আমাকে না নিয়ে চলে গেল কেন? আর কাঁদছিল কেন? বলতে বলতে সেও বাড়ির পথে পা বাড়ায়। বাড়িতে এসে নিশা সোজা নিজের রুমে চলে যায়। শাড়িটা খুলে ওয়াশরুমে গিয়ে নিজের ঠোঁট আর কপাল মুছতে থাকে। তারপর অনেকক্ষণ শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। অন্যদিকে নীরব তার গার্ডদের বলেছে নিশার সব ডিটেলস জেনে আসতে। নীরব বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে বসে ভাবছে কেন সে অচেনা মেয়ের সাথে এমন করলো। হঠাৎ করে ফোন আসে নীরবে। ফোনের নাম্বারটা দেখে রাগে বারান্দায় থাকা ফুলদানিটা ভেঙে ফেলে। নীরব ফুলদানিটা ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে, নিশা ঘুম থেকে ওঠেনি। নিশার মা অনেকক্ষণ ডাকার পর নিশা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে সে প্রায় কলেজে ঘটে যাওয়া কথাগুলো ভুলেই গেছে। ফ্রেশ হয়ে নিশা তার আম্মুর কাছে যায়। আম্মু, আব্বু, ভাইয়া কই? এখনো আসেনি? আরে একটু পর চলে আসবে, ফোন দিছিল। তুই তো দুপুরেও কিছু খাস নাই, কিছু খেয়ে নে। আম্মু, আমার না ফুচকা খেতে মন চাইছে, চলো না ফুচকার দোকানে যাই। একদম না, বাইরের জিনিস খেতে হবে না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার দরকার নাই। না, আমি যাবই, নাইলে রাতে কিছুই খাবো না, বলে দিলাম। আব্বু গো, তোমার মেয়েরে না খাওয়াই মেরে ফেললো গো, বলেই ন্যাকা কান্না শুরু করে দিছে নিশা। একদম চুপ কর, সারাক্ষণ চিল্লাস কেন? যাব না আমি। আমি কিন্তু একাই যাব, তুমি না গেলে। তোর সাথে পারবো না, রেডি হয়ে আয়, কিন্তু 20 মিনিটের বেশি থামবো না। ওকে, লাভ ইউ আম্মু। বলেই রেডি হতে চলে যায়। তারপর দুজন বের হয়ে একটু দূরে ফুচকার দোকানে যায়। আঙ্কেল, বেশি করে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন তো, তাড়াতাড়ি করে। 2 প্লেট ফুচকা কে খাবে? আমি ফুচকা খাই না। আর এত ঝাল দিতে বলছস কেন? আমি জানি তুমি যে ফুচকা খাও না, আমি খাবো সবগুলো, তাই তো
এত ঝাল দিতে বলছি। বলেই খাওয়া শুরু করে নিশা। আর খাস না অনেকগুলা, খেলি তো। আর এত ঝাল কেমনে খাস তুই? আম্মু চুপ করো তো, কথা বলো না, খেতে দাও। বলেই আবার খাওয়া শুরু করে, কিন্তু এবার বেশি ঝাল লেগে যায় নিশা, তাই ফুচকা রেখে লাফালাফি শুরু করে। আরো বেশি করে খা, এখন লাফালাফি করস কেন? আচ্ছা দাঁড়া তুই, আমি রাস্তার ওই পার থেকে পানি নিয়ে আসছি বলে চলে যাই পানির জন্য। এদিকে নিশার অবস্থা অনেক খারাপ, ঝালের জন্য কথা বলতে পারছে না। হঠাৎ পড়ে যেতে গেলে কেউ এসে ওকে ধরে ফেলে, কিন্তু নিশা যখন উপরের দিকে তাকায় দেখে দুইটা রক্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। আপনি? তোমার এসব খাওয়ার সাহস হয় কি করে? বলার সাথে সাথে নীরব নিশাকে টেনে গাড়িতে বসায়। নীরব এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশাকে দেখে গাড়ি থামায়। নিশার মা সাথে থাকায় এতক্ষণ বাইরে আসেনি বলে নিশার চুলের মুঠি ধরে। নীরব নিশার চুলের মুঠি ধরে একটানে নিজের কোলে বসিয়ে দেয়। এদিকে নিশা তো ঝালের কারণে কথা বলতে পারছে না, চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কিন্তু রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এতক্ষণ পরে নিশার মুখের দিকে খেয়াল করে দেখে নিশার মুখ ঝালে লাল হয়ে গেছে, ঠোঁট দুটো অনেক বেশি কাঁপছে ঝালের কারণে। নীরবের তো নেশা লেগে যাচ্ছে। এই বাদরটা আবার কই থেকে আসলো? তাড়াতাড়ি ভাগি এখান থেকে, নাইলে আবার কি করে বসে কেমনে তাকায় আছে, মনে মনে বলতেছে নিশা। এবার নামার জন্য ছটফটানি শুরু করে দেয় নিশা। নীরব নিশার দিকে এক খেয়ালে তাকিয়ে থেকে নিশাকে আরও কাছে গিয়ে নিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশার ঠোঁটের সব ঝাল নীরব শুষে নিচ্ছে। নিশা তো এবার কাঁপা শুরু করেছে রীতিমতো। এই প্রথম কোনো ছেলের এত কাছে এসেছে সে। নিশা এবার রাগে এক ধাক্কা দেয় নীরবকে, কিন্তু এক চুলও নাড়াতে পারেনি। নীরব এবার রেগে আরও জোরে কিস করতে থাকে। প্রায় 10 মিনিট পর নিশাকে ছেড়ে দেয় নীরব। জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, ছি ছি, আপনি এমন করতে পারলেন? আপনি না আমার স্যার, আপনার কাছ থেকে এটা আশা করিনি। একদিনের পরিচয়ে একটা মেয়েকে কিস করে ফেললেন, আপনি কি মানুষ? বলে নিশা বের হয়ে আসে পড়ে। ঠিকই তো বলছি নিশা, কি করে করতে পারলাম? আমি নিজেকে খুব ছোট মনে হচ্ছে এখন। বলেই গাড়িতে হাত দিয়ে পাড়ি দেয় নীরব। এদিকে নিশা কাঁদতে কাঁদতে ওর আম্মুর কাছে চলে আসে। এতক্ষণ কই ছিলি? পানি নিয়ে এসে দেখি তুই নাই। আর কাঁদছিস কেন? কিছু হয়নি আম্মু, বাসায় চলো। তোর ঝাল কমলো কি করে? পানি পেলি কই? একদমই বললো নিশার আম্মু। এবার মনে পড়লো, ঠিক তো, আমার ঝাল কেমনে কমলো? এখন খেয়াল হলো নীরব কিস করার কারণে তার ঝাল কমে গেছে। আচ্ছা চল বাসায় যাই, তোর আব্বু ভাই এসে পড়েছে মনে হয়। আচ্ছা চলো আম্মু বলেই দুজনে রিকশায় করে বাসায় চলে আসে। অন্যদিকে এই নীরব বাড়িতে এসে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করছে, কিন্তু কোনো কাজের লোক কিছু বলার সাহস পাচ্ছে না। নীরবের হাত কেটে রক্ত পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। নীরবের ফুপ্পিকে একজন কাজের লোক ডেকে আনে নীরবের এমন অবস্থা দেখে। নীরবের ফুপ্পি তাড়াতাড়ি এসে নীরবের হাত ধরে বেডে বসায়। কি করছিস তুই? তোর মাথা ঠিক আছে? ফুপি, অনেক বড় ভুল করে ফেলছি আমি, আমায় কোনোদিন ক্ষমা করবে না নিশা। নীরবের মুখে নিশা নামটা শুনে ফুপি থ মেরে যায়, কারণ কখনো নীরব কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আর সেই নীরব একটা মেয়ের কথা বলছে। হাতে ব্যান্ডেজ করতে করতে নীরবকে ফুপি জিজ্ঞাসা করে, আচ্ছা নীরব, এই নিশাকে আগে তো কখনো শুনিনি এই নাম। তোমার চেনার দরকার নেই, শুধু জেনে রাখো আমায় বাঁচার জন্য নিশাকে চাই আমার, নিশা না চাইলেও ওকে চাই আমার। বলে রাগী মুড নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিশা বাসায় এসে দেখে তার ভাই আর আব্বু এসে পড়েছে। নিশা কোনো কথা না বলে চলে যেতে লাগে। তখনই নিশার ভাই রেহান বলে ওঠে, কি রে পেতনি, মুখটা এমন করে রেখেছিস কেন? নাকি ঝগড়া করার মুডে নেই? নিশা শুনে না, না শোনার ভান করে চলে যেতে নিলে আবারও রেহান বলে ওঠে, খাদক, তোরে কি আম্মু খাইতে দেয় নাই যে কথা বলতে পারবি না? পেটুক একটা। নিশার সাথে ঝগড়া করার জন্য কথাগুলো বলছে রেহান। দেখ ভাইয়া, আমি পেটুক না, তুই পেটুক, মুটো। জানিস আমার জন্য কত মেয়ে পাগল, কত সুন্দর দেখতে আমি, আর তুই আমাকে মোটু বলছিস? তুই তো পেতনি, পেটুক। আম্মু, তোমার ছেলেকে কিছু বলো, আমাকে এসব কি বলতেছে? তোরা যদি আর একটা কথা বলিস তাহলে খবর আছে তোদের। খাবার বাড়তেছি, ফ্রেশ হয়ে আয় দুজনে। নিশা আর রেহান আর কোনো কথা বলল না। তারা জানে এখন কিছু বললে কপালে শনি আছে, তাই দুজনেই ফ্রেশ হতে চলে যায়। নিশা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে আসে,
কারণ সে আর নীরবের কথা মনে করতে চায় না। একা থাকলে নীরবের জঘন্য কাজগুলোর কথা মনে পড়বে, তাই তাড়াহুড়া করে চলে এসেছে। নিশার আম্মু খাবার দিতেই নিশার রেহান খাওয়া শুরু করে দেয়, কিন্তু খাবার মুখে দিতেই নিশা আহ করে চিৎকার দেয়। নিশার চিৎকার দেওয়ার কারণে খাওয়া রেখে সবাই নিশার কাছে আসে। আব্বু ভাইয়া জিজ্ঞাসা করে, নিশা কি হয়েছে তোর? চিৎকার দিলি কেন? শরীর খারাপ লাগছে? না, শরীর ঠিক আছে, কিন্তু খাবারে তো ঝাল কেন? কই ঝাল? খাবার তো ঠিক আছে। তোর মুখে কিছু হয়েছে নাকি দেখি? বলেই নিশার মুখ দেখা শুরু করলো রেহান। কিরে নিশা, তোর ঠোঁট এমন লাল আর কালো দাগ হয়ে গেছে কেন? এর জন্যই তো খেতে পারছিস না, আর ঠোঁট তো ফুলেও আছে। তখনই নিশার খেয়াল হয় তাড়াতাড়ি করে আসতে গিয়ে মুখ দেখার সময় হয়নি তার। নীরব জোর করে কিসার কামড় দেওয়ার কারণে এমন হয়েছে ভেবে গা জ্বলে যাচ্ছে নিশার। কি রে, তোরা কি খাবি নাকি? নিশাকে নিয়েই পড়ে থাকবি? তোর বোন যে ঝাল খেয়েছে, ওর ঠোঁট ফুলবে না তো কি অন্য কারোর ফুলবে? রেগেই কথাটা বলল নিশার আম্মু। আম্মু গো, তুমি যদি জানতে কেমনে আমার ঠোঁটের এই অবস্থা হয়েছে, তাহলে হার্ট অ্যাটাক করতে। হাঁ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না রে, আমার আর ক্ষুধা নেই, তুই খা। আমি ঘুমাই গিয়ে, কালকে প্রথম ক্লাস। বলে রুম থেকে এসে নীরবকে বকতে শুরু করে। বেডা বান্দর, তোর জীবনে বিয়ে হবে না। তোকে তো আমি কাল মজা দেখাবো। তোর জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে। সকালে আজকে নীরব তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে যায়, কিছু দরকারি ফাইল দেখতে হবে, আবার কলেজে যেতে হবে, আজকে ক্লাস করাতে হবে। অন্যদিকে নিশাকে ঘুম থেকে ডেকে দেয় তার মা। নিশা ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়, সবাই একসাথে ব্রেকফাস্ট করে। রেহান নিশাকে কলেজে দিয়ে আসে। নিশা কলেজে যেতেই একটা ছেলে হাই বলে হাত বাড়িয়ে দেয় হাত মেলানোর জন্যে। নিশা কিছু না বলেই চলে যেতে নেয়। তখন অচেনা ছেলেটা বলে ওঠে। তখন নিশা পেছনে তাকিয়ে দেখে ছেলেটা অসহায়ের মতো তাকিয়ে আছে। তাই সে বলে, আচ্ছা আজ থেকে আমরা ফ্রেন্ড, বলেই হাত মেলায়। কিন্তু কেউ যে তার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সেটা বুঝতে পারেনি নিশা। ক্লাসে গিয়ে দেখে ঈশাও চলে এসেছে। ঈশার কাছে যেতে নেয়, তখনই ক্লাসে স্যার আসে। 1 ঘন্টা ক্লাস করে চলে যায় স্যার। একটু পর নীরব আসে ক্লাস করতে। নীরবকে দেখা মাত্রই নিশা বলে, ঈশা চল তো একটু ওয়াশরুম থেকে আসি। তোর সাথে কথা নাই আরে, আর এখন এনকে ক্লাস যাব না আমি। বলেই ভেঙচি কাটে। থাক, যেতে হবে না বলে নিশা একাই চলে যায়। স্যার, একটু বাইরে যাব। ওকে যাও। নিশা বাইরে গিয়ে ভাবছে ব্যাপার কি, লোকটা এত ভালো হলো কিভাবে। পুরো মাঠ ঘুরছে নিশা ক্লাস করবে না বলে। হঠাৎ কেউ ওর মুখ চেপে ধরে একটা ক্লাসের ভেতর নিয়ে যায়। নিশা তো ভয় পেয়ে যায়। মুখ ছেড়ে দিতেই সামনে ঘুরে দেখে অগ্নিদৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। স্যার, আপনি আমাকে এখানে আনলেন কেন? তোর খুব শখ তাই না আমার থেকে দূরে থাকার, আর অন্য সবার সাথে ভালোই ডলাডলি করিস? কি বলছেন কি? মুখ সামলে কথা বলুন আপনি, আমার স্যার। আমি কিছু বললেই পাপ। আর তুই যখন অন্য ছেলেদের সাথে মিশিস তখন কিছু হয় না? কি ভেবেছিস আমি কিছু দেখিনি? সকালের সব কিছুই আমি দেখেছি। ওই ছেলের সাথে এত কিসের কথা তোর? নিশার দুবাহু শক্ত করে কথাগুলো বলল নীরব। নিশা অনেকটাই ব্যথা পায়, তাই শরীরের সব শক্তি দিয়ে নীরবকে ধাক্কা দিয়ে বলতে থাকে, আমি যা খুশি করব। আপনি কে? আমাকে এসব বলার দরকার হলে আমি ওই ছেলের সাথে রিলেশন করব। আপনার কি? নীরব এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশার গালে জোরে চড় দেয়। নিশা ব্যালেন্স সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর অবাক চোখে নীরবের দিকে তাকিয়ে থাকে। আবার নীরব নিশাকে ফ্লোর থেকে টেনে দাঁড় করায় আর বলতে থাকে, তুই ওই ছেলের সাথে রিলেশন করবি এই কথা বলার সাহস কই পাস তুই? আমার মুখে মুখে তর্ক করার ফল আজকে তুই পাবি। নিশা এবার ভয়ে ভ্যাবা করে জোরে জোরে কাঁদতে থাকে। এই চুপ কর, আর একবার জোরে কাঁদলে উপর থেকে ফেলে দেব, বেয়াদব মেয়ে। নিশা এই কথা শুনে আরও কান্নার গতি বাড়িয়ে দেয় আর বলতে থাকে, আমি থাকবো না এখানে, চলে যাব অন্য কলেজে। আপনি একটা শয়তান, খাটাস লোক। কই যাবি তুই? যে দেখা আগে। নিশা এই কথা শুনে চলে যেতে নেয়। তখন নীরব মুখ শক্ত করে নিশাকে টান দিয়ে বুকের উপর এনে ফেলে আর শক্ত করে চেপে ধরে। নিশা জান, তুমি না চাইলেই আমার কাছেই আসতে হবে তোমাকে। তোমাকে আমার চাই চাই। আর এখন থেকে কোনো ছেলের সাথে কথা বলবা না। আজকে মাফ করে দিলাম, আর কখনো মাফ করব না। আমি কলেজে না আসলেও প্রত্যেক দিন তোমার সব কাজের খবর
আমার কাছে চলে যাবে। সো চালাকি করবা না একদম। বলেই এই নিশার যে গালে চড় দিয়েছিল সেই গালে কিস করে আর কপালে কিস করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, 2 মিনিটের ভেতরে ক্লাসে আসো। নিশা তো আকাশ থেকে পড়ছে। কি হচ্ছে তার সাথে? স্যার এসব কি বলে গেল? আর কিস? আর ভাবতে পারছি না, মনে হয় এবার উগান্ডা চলে যেতে হবে। বলেই ফ্লোরে ঠাস করে বসে পড়ে। কিছুক্ষণ বসে থেকে ক্লাসের সামনে যায় নিশা। মে আই কাম ইন স্যার? কামিং। নিশা ক্লাসে ঢুকে যেই বসতে যাবে তখনই নীরব বলে ওঠে, মিস নিশা, এতক্ষণ কোথায় ছিলেন? আর একদিন ক্লাস ফাঁকি দিলে শাস্তি পেতে হবে। নিশা হা করে কথাগুলো শুনছে আর মনে মনে বলছে, কি বলে এই লোকটা? উনি তো আমাকে এতক্ষণ আটকে রাখছে, এখন আমাকেই বকতেছে। কি খাটাসের খাটাস! নীরব আর কিছু না বলে নিশাকে বসতে বলে ক্লাস শুরু করে। নিশা খেয়াল করলো নীরব ক্লাস করছে আর মেয়েরা হা করে নীরবকে দেখছে। তাই সে পলাশ মানে নিশার সকালের নতুন বন্ধুর কাছে গিয়ে আস্তে আস্তে বলে, পলাশ দেখছো মেয়েগুলো কি লুচ্চা? তখনই নীরব নিশা আর পলাশকে এত ক্লোজভাবে কথা বলতে দেখে ফেলে। দাঁড়ান নিশা। নিশা দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আবার টেবিলটা তার করালো কেন? ধুর ছাই, ভালো লাগে না। তখনই নীরব নিশার কাছে এসে নিশার হাত টান দিয়ে সামনে এনে বাড়ি দিতে থাকলো। সবাই তো অবাক, প্রথম দিন এভাবে মারছে কেন? নিশা কিছুই বুঝতে পারছে না, নিচের দিকে তাকিয়ে শুধু টপটপ করে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ পর নিশার কাছ থেকে সরে এসে বলতে থাকে, আজকের কথা সবাই মনে রাখবে। আমার ক্লাসে কেউ কথা বলার সাহস করো না আর। আজকে ক্লাস শেষ, 1 সপ্তাহ পর আবার দেখা হবে। সবাই ভালো থেকো, বাই। বলেই চলে যায় ক্লাস থেকে। কারণ নিশার চোখের পানি কেন যেন খুব কষ্ট দিচ্ছে তাকে। অন্যদিকে নীরব চলে যাওয়ার পর সবাই নিশার কাছে আসে। নিশা এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। যখন পলাশ আর ঈশা নিশার সাথে কথা বলতে আসে তখনই দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে বড় রাস্তায় চলে যায় নিশা। পেছন পেছন এসেও নিশাকে খুঁজে পায়নি ঈশা আর পলাশ। এদিকে নিশা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে আর কাঁদছে। হঠাৎ একটা গাড়ি সামনে চলে আসায় নিশা অন্য পাশ দিয়ে যেতে থাকে। তখনই কেউ নিশার হাত ধরে টান দেয়। নিশা পেছনে তাকিয়ে দেখে নীরব। স্যার ছাড়ুন আমায়। গাড়িতে উঠে বসো। কেন, আরো মারবেন? মারা বাকি আছে আরো? তুমি কি গাড়িতে উঠবা কথা বাদ দিয়ে? না। আর কিছু না বলতে দিয়ে নিশাকে কোলে তুলে নেয় নীরব, তারপর গাড়িতে বসিয়ে দেয়। নিশা কিছু না বলে গাড়ি থেকে নামার চেষ্টা করতে থাকে। লক করে দিছি, নামতে পারবে না। চুপচাপ বসে থাকো। আমি নামবো। লক খুলুন বলছে আর কাঁদছে। প্লিজ গাড়ির লকটা খুলুন স্যার, আমি বের হব। বলেই নিশার কান্নার গতি আরো বেড়ে যায়। চুপ করো বলছি, ভালো করে জানো লকটা আমি খুলবো না। নিশা কথাটা শুনে আরো জোরে জোরে কান্না করতে থাকে। এই নিশা দেখো, এখন কান্না না থামালে আমার মতো করে কান্না থামাবো তোমার। মানে? আচ্ছা দেখাচ্ছি। বলেই নিশাকে কোলে বসিয়ে দেয় আর নিশার যে হাতে মেরেছিল সে হাতে চুমু দিতে থাকে। রেগে নীরবকে ধাক্কা দিয়ে বলতে থাকে, আপনি আমার সাথে এমন করছেন কেন? যখন ইচ্ছা মারছেন, আবার কিস করছেন। আপনি কি চান? নিশা দেখো, তখন আমি মারতে চাইনি তোমায়। তোমাকে মানা করার পরও কেন ওই ছেলের সাথে কথা বললে, তাই তো রেগে গিয়ে মেরেছি। নিশা এবার আরও রেগে যায়। সামান্য কথা বলার জন্য এভাবে মারল তাকে, ভেবে গা জ্বলছে তার। কথা বলেছি তাতে আপনার কি? আরও বলবো। আমারই সব, তোমার উপর সব থেকে আমার অধিকার বেশি। আপনার অধিকার মানেটা কি? আমি কে আপনার? রাগে কটকট করতে করতে বলল। আর শুনে রাখুন, আমি আরও কথা বলবো পলাশের সাথে। নীরব এবার প্রচণ্ড রেগে যায়, ওকে অধিকারের কথা বলছে আর এভাবে তর্ক করছে এটা ভেবেই। আমার অধিকার দেখতে চাও তুমি? এত কিসের অধিকার আপনার? নীরব নিশাকে আর কিছু বলতে না দিয়ে নিশার ঠোঁট মুখে পুরে নেয়। পরম আবেগে চুষতে থাকে নিশার ঠোঁট। নিশার তো দম বন্ধ হয়ে আসছে। সে হাত দিয়ে ইচ্ছে মতো কিল দিতে থাকে নীরবকে, কিন্তু নীরবের কোনো খেয়াল নেই, সে তো মগ্ন নিশাতে। প্রায় আধা ঘন্টা পর নিশাকে ছেড়ে দিয়ে নিশার গলায় মুখ ডুবায়। তারপর নিশার গলা থেকে ওড়নাটা একটু সরিয়ে গলা থেকে অনেকটা নিচে একটা কামড় দিয়ে সরে আসে। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশার তো দমটাই বেরিয়ে যাচ্ছে। নীরব হঠাৎ বলে ওঠে, এরপর আর কোনোদিন আমার অধিকারের কথা জানতে চাইবে? এখন বুঝেছো আমার কিসের অধিকার? নিশা মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কেন হচ্ছে তার সাথে এমন? কি দোষ তার? আবার লজ্জায় কিছু বলতেও পারছে না। জান, সরি।
আমি এসব করতে চাইনি। তোমার বড় বড় কথার জন্যই এমন করেছি। আর কখনো আমায় রাগাবা না, আর অধিকারের কথা জানতে এসো না, তাহলে অনেক খারাপ হয়ে যাবে। নিশা কিছুই বলছে না, কিন্তু ঠোঁট ও মুছতে যাবে তখন নীরব বলে উঠে, একদম ঠোঁট মুছার চেষ্টা করবা না। নিশা লজ্জায় ভয়ে আর কিছু বলেনি। হাতে ব্যথা বাড়ার কারণে ফুপিয়ে কান্না করছে শুধু। নীরব খেয়াল করলো নিশা হাত ধরে কান্না করছে। সে বুঝতে পারলো হাতে ব্যথা করছে। নিশা এবার একটু সাহস নিয়ে বলল, স্যার আমি বাড়ি যাব। নীরব কিছু না বলে গাড়ি চালু দেয়। বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। স্যার এখানে আনলেন কেন? আমার কাছে টাকা নেই, আপনাকে খাওয়াতে পারবো না। তুমি কি পাগল? আমি তোমার টাকায় খাবো ভাবলে কি করে? আর আমি কি ফকির নাকি? সত্যি আপনি ফকির দেখে তো মনে হয় না। নীরব এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিশার হাত ধরে ভেতরে গিয়ে খাবার অর্ডার করে। ওয়েটার খাবার দিয়ে চলে যেতে নিলে নীরব কিছু টাকা দিয়ে মেডিসিন আনতে পাঠায়। নিশার মুখের সামনে খাবার ধরে আছে নীরব। নিশা এক কথা খাবে না সে এই লোকের হাতে। হা করো বলছি। খাবো না আপনার হাতে। ওকে, তাহলে অন্য কিছু খাবো আমি। আপনাকে খেতে না করেছি নাকি? আপনি খান, আমাকে বলতেছেন কেন? নীরবকে এগিয়ে আসতে দেখে নিশা বুঝে যায় নীরব কি খাওয়ার কথা বলছে। নিশা চোখ বন্ধ করে একদমে বলতে থাকে, প্লিজ সবার সামনে কিছু কইরেন না। আপনি কিস করার সময় আমার দম বন্ধ হয়ে আসে, আর আমি মরে গেলে আমার নানি হওয়া হবে না। নীরব মুচকি হেসে সরে আসে আর বলে, বাহ জান, তুমি তো আমার থেকে ফার্স্ট। বুঝলাম না। কিছু না, হা করো, না হলে খবর আছে। নিশার কিছু না বলে নীরবের হাতে খেয়ে নিল। বাহ জান, তুমি তো আমাকে একবারও খেতে বললে না। আমার এত দরকার নেই বলার। বলে মুখ ভেঙচি কাটে। নীরব শুধু দীর্ঘশ্বাস ফেললো, কিছু বলল না। এরপর ওয়েটার মেডিসিন দিয়ে গেলে নিশার মুখের সামনে ঔষধ ধরে নীরব। আমার বমি আসে ওষুধ দেখলে, সরান সামনে থেকে। খাবো না আমি। না খেলে জ্বর আসবে, খাও বলছি। না না না। এবার বেশি হয়ে যাচ্ছে নিসা, খাও বলছি। বলেই এক ধমক দেয় নিসাকে। নিশা ভয়ে ঔষধ খেয়ে নেয় নাক বন্ধ করে। এরপর নিশার হাত সামনে এনে মলম লাগাতে শুরু করে নীরব। হাত ছাড়ুন বলছি, লাগবে না আমার এসব। তোমার কাছে কিছু জানতে চাইনি, সো চুপ করে থাকো। টেবিলটাকে আমিও দেখে নেব, মনে মনে বলি। বকা শেষ হলে চুপ করে বসো, নাড়াচাড়া করো না। আপনি মনের কথাও শুনতে পান? অবাক হয়ে। তোমার এত কিছু না জানলেও চলবে, চলো এখন এখান থেকে। কোথায় যাব আবার? বাসায় যাওয়ার ইচ্ছা নাই নাকি তোমার? ও বাসায় যাব, উঠুন। নিশাকে গাড়িতে বসিয়ে গাড়ি চালানো শুরু করে। চালানোর ফাঁকে ফাঁকে নিশাকে দেখছে। মেয়েটা আমার জন্য কি ব্যথাই না পেল, কান্না করে মুখে কি হাল করেছে। মনে মনে বলছে নীরব। স্যার একটা কথা বলি। বলো। আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি তো আমায় ভালোভাবে চিনেন না। তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই। ড্রাইভ করতে করতে বলল নীরব। থাক, আপনার মতো হনুমান যে কিছুই বলবে না, আগেই বোঝা উচিত ছিল। কি বললা তুমি? কি? কিছু না তো। আমি শুনেছি, এখন আর কিছু বললাম না। গাড়ি থামালেন কেন? তোমার বাড়ি এসে গেছি, নামো। ও খেয়াল করি নাই। বলেই নিশা বের হতে গেল, কিন্তু নীরব নিশাকে টেনে নিজের কোলে নিয়ে আসে। কি 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 করছেন? কেউ দেখলে খারাপ হয়ে যাবে। চুপ, আমি যা বলবো মন দিয়ে শুনবা। কি বলেন তাড়াতাড়ি। নিশার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলা শুরু করলো, আর নিশা তো কাঁপা শুরু করেছে নীরবের ছোঁয়ায়। জান, আমি 1 সপ্তাহ পর আবার কলেজে যাব। এতদিন ভালোভাবে পড়বে, শয়তানি করবে না, কোনো ছেলের সাথে মিশবে না। যদি মিশো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? চোখ বুজে আছি, তার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। কি হলো, কিছু বলছো না কেন? নিশার গলার কামড় দেওয়ার জায়গায় শব্দ করে চুমুকে কিছুটা সরে এসে জিজ্ঞাসা করলো। নিশা এতক্ষণ একটা ঘোরে ছিল। সে আচমকা বলল, আমি সব শুনবো, এখন যেতে দিন। ওকে যাও। আর কথাগুলো মনে রেখো, না হলে খবর আছে। নিশা ছাড়া পেয়ে দৌড় দিল গাড়ি থেকে নেমে। নীরব এখনো দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কি পাগলের প্রেমে পড়লাম, পিচ্ছি একটা, শুধু দৌড়াদৌড়ি করে, কথাও বলতে পারে না। আজব কী সব বলে। তারপর মুচকি এসে গাড়ি চালানো শুরু করে। নিশা বাসায় এসে কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দিয়ে বলতে শুরু করে, এত দেরি হলো কেন তোর? বেশি ক্লাস করেছে আম্মু, তাই লেট। ও আচ্ছা, ফ্রেশ আয়, খেতে দিচ্ছি। না, এক চিৎকার দিয়ে। খেতে বলছি, এভাবে চিৎকার দিচ্ছিস কেন? একদমে কথাগুলো বললো নিশার আম্মু। আম্মু এমনি কিছু হয়নি, পড়ে যাব আমি।
কেন, কিছু খেয়েছিস? আর চোখ মুখ এত ফোলা কেন, কি হয়েছে? তোর কি হবে আবার? কিছুই হয়নি, আমতা আমতা করে বলছে নিশা। আচ্ছা, পরে খেয়ে নিস, এখন ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে গি। ওকে আম্মু। রুমে গিয়ে নিশা ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে নিজেকে দেখতে থাকে। এই 2 দিনে নীরব কি হাল করেছে। আমার উপর এত অত্যাচার আমি দেখিয়ে নেব তোকে, মিস্টার নীরব খান। চিনিস না আমায়, আমার নামও নিশা। একবার খালি সুযোগ পাই। বিকেলে নিশা ঘুমিয়ে আছে। ঈশা নিশাদের বাসায় এসেছে নিশাকে দেখতে। কলিং বেল বাজাতে নিশার মা দরজা খুলে দেয়। কেমন আছে আন্টি? ভালো, তুমি? ভালো। নিশা কই আন্টি? ওকে তো দেখছি না। কলেজ থেকে এসে না খেয়ে রুমে গেছে, আর বের হয়নি, হয়তো ঘুমাচ্ছে। আচ্ছা, আমি ওর কাছে যাচ্ছি। আচ্ছা, যাও। ঈশা দেরি না করে নিশার রুমে আসে। এসে দেখে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। নিশা, ওই নিশা, উঠ তাড়াতাড়ি। আম্মু গো, দেখো ভিক্ষুক এসেছে, চাল দিয়ে বিদায় করো জলদি। কি? আমি ভিক্ষুক? দাঁড়া তুই। নিশানকে সুড়সুড়ি দিতে থাকে ঈশা। ঘুম থেকে উঠে তুই কখন এলি মুখ ভার করে বলল নিশা। এক্ষুনি। তুই ঠিক আছিস? হুম। ঠিক থাকলে তোর চোখ মুখের এই অবস্থা কেন? কই কিছু হয়নি। নিশা গেঞ্জি পরে ছিল তাই ঈশা কামড়ের দাগটা স্পষ্ট দেখতে পায়। সত্যি করে বলতো, আমার কাছ থেকে কি লুকাচ্ছিস? কিছু না রে। তখন ঈশা নিশার কামড়ের দাগটায় হাত দিয়ে বলে, এটা কি? নিশা তখন তাড়াতাড়ি ওড়না পরে বলা শুরু করে, কই কিছু না তো। মাথা নিচু করে। দেখ নিশা, আমি বাচ্চা না, সব বুঝি। ওই দিন ঠোঁটের এমন অবস্থা, আজকে আবার এখানে কামড়ের দাগ, আবার নীরব স্যার তোকে এভাবে মারলো। নিশা আর চুপ করে থাকতে পারলো না, ঈশাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। কি হয়েছে বল আমায়, এভাবে কাঁদিস না প্লিজ। এরপর নিশা প্রথম থেকে সব বলতে থাকলো। কান্না করতে করতে নিশার অবস্থা খারাপ। ঈশা তো সব কথা শুনে থম মেরে বসে পড়ে। কারো মুখে কোনো কথা নেই। কি করে করতে পারে এনকে এসব? মনে মনে ভাবতে থাকে ঈশা। যে এনকে জন্য মেয়েরা পাগল, আর সে ফিরেও তাকায় না মেয়েদের প্রতি, আর সে এনকে তোর সাথে এমন করছে। একটা কথা বলি নিশা, কি? এনকে মেবি তোকে লাভ করে। এটা সম্ভব না। কেন বলতো? ভালোবাসলে কেউ এভাবে মারে? আর উনি তো সব সময় জোর খাটায় আমার উপর। ঈশা কিছু বলতে যাবে তখন কিছু হালকা খাবার নিয়ে রুমে আসে নিশার আম্মু। নিশা এগুলো খেয়ে নে। ঈশা, তুমিও খাও আর গল্প করো। আচ্ছা। অন্যদিকে নীরব বাড়িতে গিয়ে অফিসের কাজ করতে থাকে। অনেক কাজ জমে গেছে। এর মধ্যে নীরবের ফুপ্পি আসে। ফুপি, কিছু বলবে? বলছিলাম কি, এবার সিমিকে বিয়ে করে ফেল, অনেক তো হলো। নীরব এবার কাজ রেখে ফুপ্পির দিকে তাকায়। আমি আগে বলেছি ওকে বিয়ে করা পসিবল না। কেন? কোন দিক দিয়ে কম সিমি? আমি এত কিছু জানি না, কাজ করব, তুমি যাও, পরে কথা বলি। আচ্ছা। নীরব এবার বড় একটা নিঃশ্বাস নেয়। কিভাবে বলবো তোমায় ফুপি, আমি আমার পিচ্চিটাকে অনেক ভালোবাসি। এরপর একটা গার্ডকে ফোন দেয় নীরব। কি খবর নিশা, কি বাসা থেকে বের হয়েছিল? না স্যার, বাট একটা মেয়ে আসছে। আচ্ছা। বলেই ফোন কেটে দেয়। নীরব নিশার উপর নজর রাখতে 2টো গার্ড পাঠিয়েছে, কিন্তু নিশা এটা জানে না। নিশার ঈশা কেউ আর কিছু বলেনি এ সম্পর্কে। যাওয়ার সময় ঈশা বলে, যাই দোস্ত, চিন্তা করিস না, স্যারকে দেখে নিব আমরা, আবার শয়তানি শুরু করব। খুশিতে সত্যি বলছিস তুই? লাভ ইউ মেরি জান। থাক, পাম দিস না, কাল কলেজে কথা হবে, বাই। ওকে বাই। নিশা কিছুক্ষণ টিভি দেখে। এর মধ্যে তার বাবা ভাই চলে আসে। আব্বু, আমার জন্য কিছু আনো নাই? মুখটা ছোট করে। আমার বইটার জন্য না এনে থাকতে পারি? নিশা খুশি হয়ে বলে, কি এনেছো তাড়াতাড়ি দাও। আসছে পেটুক, শুধু খাই খাই। ভাইয়ারে লাগতে না করো। রেহান, আমার বইটার পেছনে লাগিস কেন? আর কিছু বলে কান ধরে উঠবোস করাবো? চোখ টিপ দিয়ে মজা করে বলল। তোমরা কি কথাই বলবে নাকি আমার মজাটা দিবে? মুখ উল্টে বলল নিশা। এরপর নিশাকে প্যাকেটটা দিয়ে ফ্রেশ হয়ে আসে নিশার আব্বু আর ভাই। রাতে খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ে। নিশা শুয়ে ভাবছে কিভাবে নীরবকে জব্দ করবে। সকালে নিশা ঘুম থেকে জলদি উঠে পড়ে। সে খুব খুশি নীরব কলেজে আসবে না, অনেক মজা করবে আজকে। ওহ মেরি মাদার ইন্ডিয়া, খেতে দাও। কিরে, তুই আবার ফাজলামি করছিস? না তো, আমি না খেয়ে গেলাম, মুখ ভেঙচি কেটে। থাক, ভাব করতে হবে না, খেয়ে যা।
টেবিলে খাবার দিচ্ছি। থ্যাংক ইউ মেরি মা। আজকে কার সাথে যাবি, তোর আব্বু নাকি ভাইয়ার সাথে? আমি আর ঈশা চলে যাব, কাউকে যেতে হবে না। বের হতে হতে বলল নিশা। ঈশা, কই তোরা একসাথে যাবি কিভাবে? আম্মু, ঈশা নিচে, আমি যাই, টাটা। ওকে, সাবধানে যাস। রাস্তায় এসে দেখে ঈশা দাঁড়িয়ে আছে। চল মেরি দোস্ত, লাফাতে লাফাতে বলল নিশা। কি রে, এত খুশি কেন? ব্যাপার কি? আরে ওই রাক্ষসটা এক সপ্তাহে কলেজে আসবে না, তাই খুশি। বেশি খুশি ভালো না। চল তো বলে দৌড় দেয় আর লাফাতে থাকে নিশা। থাম নিশা। নিশা কিছু না শুনে দৌড়ায় রিকশায় উঠে পড়ে। অন্যদিকে নীরবের গার্ডরা নীরবকে ফোন দেয়। হ্যাঁ বলো, কি খবর? স্যার, ম্যাডাম আজকে দৌড়াদৌড়ি করতেছে, বাসা থেকে বের হয়ে অনেক লাফালাফি করেছে রাস্তা দিয়ে। হোয়াট? এসব করেছে নিশা? জি স্যার। আচ্ছা, তুমি ওকে ফলো করতে থাকো আর সব ইনফরমেশন আমাকে দিবে। ওকে স্যার। নীরব ফোন রেখে দিয়ে অফিসের চেয়ারে জোরে একটা লাথি দেয়। সকালে অফিসে চলে এসেছে কাজের চাপ বেশি দেখে। নিশা, আমি তোমাকে ভালোভাবে থাকতে বলেছি, আর তুমি এসব করে ঠিক করছো না। এর শাস্তি তুমি পাবেই। নিশার ঈশা কলেজে এসে দেখে বেশি কেউ আসেনি। পলাশ বসে আছে বাইরে। নিশাকে দেখে নিশার সামনে যায় পলাশ। ভালো, তুমি? পলাশকে দেখে নীরবের কথা মনে পড়ে যায় নিশার। নীরব যদি জানে আবারও পলাশের সাথে কথা বলেছে তাহলে খুন করে ফেলবে, মনে মনে ভাবছে নিশা। আমতা আমতা করে। না, তোমরা যাও, আমি যাব না, আবার ক্লাস শুরু হয়ে যাবে। ঈশা বুঝতে পারে নিশা ভয়ে না করছে, তাই বলে, নিশা চল, কিছু হবে না। না রে, তোরা যা। তোকে যেতে হবে বলেই টেনে নিয়ে যায় নিশাকে। নিশা মনে মনে ভাবছে, আসছি যখন মজা করি, স্যার এখানে নেই, কিছু জানবে না। নিশা, এত কি ভাবছো? কিছু না। আপনার ঘরে কেমন ঝাল দেয় কইলেন না তো? নিশা বলে ওঠে, আমার বেশি ঝাল দিবেন চাচা। আর ঈশা, পলাশ কম ঝাল খাবে। এবার নীরব নিজে থেকে ফোন দেয় গার্ডকে। হ্যালো নিশা, কই এখন ক্লাসে তো? না স্যার, ম্যাডাম তো ফুচকা খেতে আসছে। ক্লাস করছে না? না, কার সাথে গেছে ফুচকা খেতে? একটা মেয়ে আর ছেলের সাথে গেছে। পিক তুলে দাও, দেখবো আমি। রাগে কটমট করতে করতে গার্ডকে বলল নীরব। গার্ডগুলো পিক তুলে নীরবকে সেন্ড করে দেয়। নীরব তো রাগে ফেটে যাচ্ছে। এই মেয়েরা তো সাহস কি করে হয় আবার ওই ছেলের সাথে মিশছে? কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ে। দোকানদার সবাইকে ফুচকা দিয়ে দেয়। নিশা যেই ফুচকা মুখে দিবে তখনই কেউ এসে ওর চুলে টান দিয়ে কাছে নিয়ে যায়। নিশা পেছনে ফিরে দেখে নীরব। রাগে কপালে রক ফুলে গেছে, ফর্সা মুখ লাল হয়ে গেছে নীরবের। নিশা ভয়ে কাঁপা শুরু করে, হাত থেকে ফুচকা পড়ে যায়। স্যার, কি করছেন এটা? ওকে এইভাবে ধরছেন কেন? ছাড়ুন বলে নিশাকে ছোটানোর জন্য নিশার হাত ধরে। নীরব এবার কিছু না বলে পলাশকে ধাক্কা দেয় আর গার্ডদের বলে পলাশকে মারতে। আর নীরব নিশার চুল ধরে টেনে নিয়ে যেতে থাকে। ঈশা পেছন পেছন যেয়ে বলতে থাকে, স্যার প্লিজ ছেড়ে দিন নিশাকে। নিশা শুধু কাঁদছে আর বলছে, প্লিজ পলাশকে ছেড়ে দিতে বলেন। নীরব নিশার চুল ধরে গাড়িতে বসিয়ে গাড়ি চালানো শুরু করে। নিশা তো পুরো রাস্তা কেঁদেই যাচ্ছে। হঠাৎ একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে নিশাকে গাড়ি থেকে বের করে টেনে নিয়ে যেতে থাকে নীরব। স্যার প্লিজ ছাড়ুন, লাগছে আমার। নীরব কিছু না বলে নিশাকে বিছানায় ছুঁড়ে মারে। তোকে ওই ছেলের সাথে মিশতে মানা করছি না? নিশা ভয়ে কিছু বলছে না। নীরব আবারও বলে ওঠে, এখন চুপ কেন? উত্তর দে। আর হবে না, মাফ করে দিন প্লিজ। মাপ চাচ্ছিস কেন? নিশ্চুপ। নীরব এবার বেল্ট খুলে। নিশা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। স্যার প্লিজ মারবেন না, মাফ করে দিন। নীরব নিশাকে আর কিছু বলতে না দিয়ে বেল্ট দিয়ে মারতে থাকে। নিশা শুধু কান্না করছে আর আহ বলে চিৎকার করছে। তোকে কতবার বলেছি আমার কথার অবাধ্য না হতে? বলছে আর বেল্ট দিয়ে মারছে। নিশা একসময় সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। নিশার কোনো চিৎকার শুনতে না পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখে নিশা জ্ঞান হারিয়েছে। নীরব যেন পাথর হয়ে গেছে নিশার এমন অবস্থা দেখে। নিশার শরীর রক্ত দিয়ে ভরে গেছে। নীরব দৌড়ে নিশার কাছে গিয়ে নিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। কি করে পারলাম এটা করতে? তারপর নিশাকে বেডে শুইয়ে দিয়ে কপালে কিস করে ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণ পর একজন গার্ড ডাক্তারকে সাথে করে নিয়ে আসে। আমার সাথে উপরে আসুন। স্যার, এই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে কে অসুস্থ হলো? আপনার এত কিছু না জানলেও চলবে, আসুন। ডাক্তারকে নিয়ে নিশার কাছে আসে নীরব। তাড়াতাড়ি ওকে চেক আপ করুন, যেভাবেই হোক ওকে সুস্থ করুন। ডাক্তার নিশাকে চেক আপ করে কিছু ঔষধ আর মলম লিখে দেয়। নীরব তখনই একজন গার্ডকে ওষুধ আনতে পাঠায়।
স্যার একটা কথা বলি। বলুন। উনি কে? আর এভাবে এতটুকু মেয়েকে মারা ঠিক হয়নি আপনার, একদমই বলল ডাক্তার। আপনি কে এত কিছু বলতে বলিনি। এখান থেকে যেতে পারেন এখন। আর কিছু না বলে ডাক্তার চলে যায়। নীরব নিশার কাছে বসে আছে, খুব খারাপ লাগছে। নিজের জানটাকে এভাবে মারলো, এটা ভেবেই মরে যেতে ইচ্ছা করছে তার। কিছুক্ষণ পর নিশা আস্তে আস্তে চোখ মেলে তাকায়। নিশার সেন্স ফিরতে দেখে নীরব যেন প্রাণ ফিরে পায়। জান, কেমন লাগছে এখন? আমি বাড়ি যাব, ব্যথায় কথা বলতে পারছে না। যাবে, আগে একটু সুস্থ হয়ে নাও। না, বাসায় সবাই টেনশন করছে। আমি এক্ষুনি যাব। উঠতে চেয়েও উঠতে পারিনি ব্যথায়। আগে খাবার খাবে, পরে ওষুধ খাবে, পরে বাসায় নিয়ে যাব। নিশা কিছু না বলে চুপ করে বসে আছে। নীরব সার্ভেন্টকে ফোন দিয়ে খাবার আর ঔষধ পাঠাতে বলে। খাবার দিয়ে গেলে নিশাকে খাওয়াতে শুরু করে। নিশা কিছু বলেনি, তার কথা বলার কোনো ইচ্ছে নেই। এখন তার নিজেকে নীরবের সম্পত্তি মনে হচ্ছে। তার নিজের উপর যেন নিজের কোনো অধিকারই নেই। খাবার আর ওষুধ খাইয়ে নিশাকে শুইয়ে দেয় নীরব। আপনার কথা তো শুনলাম, এখন বাসায় নিয়ে যান প্লিজ। তোমার বাসায় কেউ টেনশন করবে না। ঈশাকে বলে দিছি বলতে, তুমি ওনার সাথে ওর বাসায় থাকবে বলতে। আপনি ঈশাকে কই পেলেন? অবাক হয়ে। তোমার ফোন থেকে কল করেছি। আমি থাকবো না আপনার সাথে, বাসায় যাব কান্না করতে করতে। প্লিজ আর কেঁদো না, সরি, আর কখনো এমন হবে না। আমি এত কিছু শুনতে চাইনি, বাসায় যাব। নিশু জান, প্লিজ মাফ করে দাও। নিশা এবার আর কিছু বলল না, মাথা নিচু করে বসে আছে। নীরব তাকিয়ে দেখে নিশা মাথা নিচু করে বসে আছে, চুলগুলো সামনে চলে এসেছে। কান্না করার কারণে মুখ লাল হয়ে গেছে। নিশাকে এভাবে দেখে ঘোর লেগেই যায় নীরবের। নীরব নিশার কাছে গিয়ে নিশার নাকের সাথে নাক ঘষে বলে, সরি জান, আর হবে না। নিশা নীরব এভাবে কাছে আসার মানে ভালোভাবেই বুঝে যায়, তাই একটু সরে বসতে যায়, কিন্তু নীরব আরও কাছে নিয়ে আসে। নীরব আস্তে আস্তে করে নিশার চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ ডুবায়। নিশা এবার কেঁপে ওঠে। সরি, সরুন। নীরব কোনো কথা না শুনে নিশাকে পাগলের মতো কিস করতে থাকে। নিশার এবার অনেকটাই রেগে গিয়ে নীরবকে সরাতে যায়, বাট ব্যথার কারণে হাত নাড়াতে পারে না। নীরব যেন ঘোরে আছে, কোনো খেয়াল নেই। সে নিশাকে টেনে শুইয়ে দেয়, তারপর নিশার গলা থেকে উঠে কপালে চুমু দেয়। নিশার চোখ বন্ধ করে আছে। নীরব নিশার চোখে চুমু দিয়ে ঠোঁটে কিস করতে থাকে। নিশাও যেন ঘোরে চলে যায়। নিশা নীরবের শার্ট খামচে ধরে, সেও সমান তালে কিস করতে থাকে নীরবকে। নিজের অজান্তেই নিশা এমন করে ফেলে। প্রায় কিছুক্ষণ পর নিশা হাতে অনুভব করে ব্যথা। পরক্ষণে মনে পড়ে যায় সে কী করেছে এতক্ষণ, তাই নীরবকে ধাক্কা দেয়। নীরব নিজেকে একটু সামলে সরে আসে। ঘন ঘন শ্বাস নিচ্ছে দুজনেই। নিশা তার কাজের জন্য লজ্জায় মাথা নিচু করে আছে। নীরব বুঝতে পেরে কিছু না বলে মুচকি এসে বাইরে চলে যায়। নিশা মনে মনে ভাবছে, কি করে এমন করলাম আমি, এখন ওনার সামনে কি করে যাব? অন্যদিকে নীরব ভাবছে নিশা তাকে মেনে নিবে, ভালোবাসবে তাকে। সে তো জানে না ভুল করে এমন করে ফেলেছে নিশা। ফোনের শব্দে খেয়াল আসে নীরবের। হ্যালো ফুপি, বলো। কোথায় তুই, কখন আসবি? ফুপি আজকে আসবো না, বাগান বাড়িতে আসছি, এখানেই থাকবো। নীরব আরও কিছুক্ষণ ফোনে কথা বলে রুমে চলে আসে। এসে দেখে নিশা ঘুমিয়ে গেছে। নিশার গায়ে ভালোভাবে কম্বল দিয়ে কপালে একটা কিস করে সোফায় গিয়ে শুয়ে পড়ে নীরব। সকালে নিশার ব্যথাটা একটু কমেছে। সে নীরবের আগেই ঘুম থেকে উঠে পড়ে। নীরবকে সোফায় ঘুমাতে দেখে। কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নীরব ঘুম থেকে উঠে দেখে নিশা বেডে নেই। সে ভয় পেয়ে যায়, ভাবে নিশা কিছু না বলে চলে গেছে, কিন্তু পানির শব্দ শুনে বুঝতে পারে নিশা ওয়াশরুমে আছে। তাই সে অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিশা ফ্রেশ হয়ে আয়নার সামনে নিজেকে দেখছে। একদিনে কি হয়েছে চেহারার, শরীরে মারের দাগ, চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার। হঠাৎ পেছন থেকে নীরব বলে ওঠে, আবার কাঁদছো কেন? সরি তো বলছি। নিশা কিছু না বলে বেডে গিয়ে বসে। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আসলে এই জামাটা পরে বাসায় গেলে সবাই শরীরের দাগগুলো দেখবে, বাসার সবাই 100 প্রশ্ন করবে। তাই যদি ফুল হাতার আর কলারওয়ালার একটা জামা হতো। নীরবের এবার নিজেকে অপরাধী মনে হচ্ছে। সত্যিই তো, মেয়েটার শরীরে মারের দাগ স্পষ্ট। নীরব দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়ে। নিশা বেডে আধা শোয়া হয়ে শুয়ে আছে, শরীরে এখনও ব্যথা আছে। কিছুক্ষণ পর নীরব হাতে শপিং নিয়ে রুমে আসে। এসে দেখে নিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। নীরবের কাছে নিশাকে অন্যরকম লাগছে আজ। মনে হচ্ছে আর দেখা হবে না তার সাথে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শপিংটা বেডে রাখে।
নিশার উপর হালকা ভর দিয়ে শুয়ে পড়ে। নিশার মনে হচ্ছে তার উপর কেউ আছে, তাই সে চোখ খুলে নীরবকে এত কাছে দেখে এক চিৎকার দেয়। নীরব নিশার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, এইভাবে চেঁচাচ্ছ কেন? করে মুখ থেকে হাত সরাতে বলে। নীরব হাত সরিয়ে দেয়। নিশা বারবার নীরবকে সরাতে চায় কিন্তু পারে না। নীরব কিছুক্ষণ নিশার দিকে তাকিয়ে থাকে, ঠোঁটে শব্দ করে একটা চুমু খেয়ে চলে আসে। এই ব্যাগে দেখো ড্রেস আছে, চেঞ্জ করে আসো, আমি নিচে আছি। বলেই চলে যায়। নিশা কিছুক্ষণ বসে থেকে ড্রেস নিয়ে চলে যায়। একেবারে রেডি হয়ে মাথায় ওড়না দিয়ে নিচে চলে আসে। নীরব টিভি দেখছিল, নিশাকে দেখে হা হয়ে যায়। মনে মনে বলে, পিচ্চিটাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। নীরব কিছু না বলে নিশাকে ইশারা করে খাবার টেবিলে বসতে বলে। এরপর দুজন খেয়ে নেয়। নিশা আর কোনো ঝামেলা করছে না দেখে নীরবের কেমন যেন সন্দেহ হতে থাকে। নীরব মনে মনে ভাবছে, নিশা তো এক কথার মেয়ে না, তাহলে এত শান্ত আছে কি করে? নিশা খাওয়া শেষে বলে, স্যার চলুন এবার। নীরব নিশাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। যাবো তো আগে মিষ্টি খাই তারপর, বলেই ডেভিল হাসি দেয়। আজব, মিষ্টি খাবেন তো আমাকে বলার কি আছে? ফ্রিজ থেকে খান, আমি কি মানা করেছি? নীরব নিশার কথা শুনে হাঁ। এই মেয়ে, আমি কোন মিষ্টি খাওয়ার কথা বলছি তুমি বোঝো নাই? আজব, ছাড়েন তো। নিশা উঠতে গেলে নীরব নিশার কোমর শক্ত করে ধরে নিশার ঠোঁটের দিকে এগিয়ে যায়। নিশা এতক্ষণে বুঝতে পারে, না না বলে লাফালাফি শুরু করে। নীরব নিশাকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশার তো বিরক্তি লাগছে, রাগে গা জ্বলে যাচ্ছে তার। অন্যদিকে নীরব এমনভাবে কিস করছে মনে হচ্ছে নিশাকে আর কখনো কাছে পাবে না। নীরবের খালি মনে হচ্ছে নিশাকে হারিয়ে ফেলবে সে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও নীরব নিশাকে ছাড়ছে না। নিশার যেন দম বন্ধ হয়ে আসছে, তাই সে নীরবের ঠোঁটে জোরে কামড় দেয়। নীরব কামড় খেয়ে নিশাকে ছেড়ে দেয়। নিশা ছাড়া পেয়ে জলদি কোল থেকে উঠে পড়ে। এটা কি করলা তুমি? এইভাবে কেউ কামড় দেয়? দেখো রক্ত বেরোচ্ছে ঠোঁটে হাত দিয়ে। ঠিকই হয়েছে, বেটা খাটাস, কথায় কথায় কিস করস কেন? আমার দম যে বন্ধ হয়ে আসছিল। এই নিশা, এসব কোন ভাষা বলছো? দেখুন, আমি কি খারাপ? ভালো না, প্লিজ বাসায় যেতে দিন। নিয়ে যাবো, বাট তোমাকে সব কথা শুনতে হবে। আরে ভাই, আগে তো নিয়ে চলুন। নীরব আর কিছু বলল না, সে জানে এখন কিছু বলা বেকার, তাই নিশাকে নিয়ে বেরিয়ে পড়ে। নিশার বাড়ির সামনে গাড়ি থামায়, এর মধ্যে কেউ কিছু বলেনি। নিশা গাড়ি থেকে নামতে গেলে নীরব হাত ধরে ফেলে। সরি নিশা, মাফ করে দিও। আর প্লিজ ভুল বোঝো না আমায়, প্লিজ ছেড়ে যেও না। নিশা ভেবে পাচ্ছে না কি বলবে, মনে মনে ভাবছে এই ছেলের জন্য এত মেয়ে পাগল, আর উনি আমার পেছনে পেছনে কেন? যাই থাক, আজকের পর আর দেখা হবে না ওনার সাথে। আগে তো বাড়ি যাই। এই নিশা, এত কি ভাবছো? প্লিজ মাফ করে দাও। এখন যেতে দিন আগে, তাহলে মাফ করে দিব। নীরব আর কিছু বলেনি। নিশা চুপচাপ চলে যায়। নিশার যাওয়ার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে নীরব। নিশা কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দেয়। নিশা ড্রয়িং রুমে প্রবেশ করে দেখে সবাই একসাথে বসে আছে। তুই কিন্তু বেশি করে ফেলেছিস, ঈশাদের বাসায় থাকলি কেন? নিশা কিছু না বলে তার বাবার কাছে যায়। আব্বু, একটা কথা বলবো। মা বলো। আমি এই কলেজে পড়বো না, প্লিজ অন্য কলেজে ভর্তি করার ব্যবস্থা করো। নিশার কথায় সবাই অবাক। এই নিশু, কি বলছিস এসব? তুই কি পাগল? এত ভালো কলেজ থেকে টিসি নিবি কেন? আমি এই কলেজে পড়বো না, এইটার শেষ কথা। কালকে অন্য কলেজে ভর্তি হব, প্লিজ আব্বু, কান্না করে বলে চলে যায় রুমে। নিশার এমন ব্যবহারে সবাই অবাক। নিশা সারাদিন কারোর সাথে আর কথা বলেনি। ঈশাকে ফোন করে সব বলে। নিশার বাবা কলেজ থেকে টিসি নিয়ে আসে। নীরবের কাজের চাপ বেশি থাকায় সারাদিনে নিশার খবর নেওয়া হয়নি। রাতে সবার সাথে ডিনার করে গাজীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিশা আর তার ভাই। তার মামার বাসায় থাকবে রাতে। সকালে নিশাকে গাজীপুর মহিলা কলেজে ভর্তি করা হয়। কালকেই হোস্টেলে জোর করে ভর্তি হয় নিশা, যাতে নীরব তার কোনো খবর না পায়। অন্যদিকে নীরব গার্ডদের কাছ থেকে সব খবর পেয়ে খুব রেগে যায়। তখনই গাজীপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নিশার ভাই নিশাকে হোস্টেলে দিয়ে চলে আসে। নিশা তার ভাই চলে যাওয়ার পর অনেক কেঁদেছিল। কিছু মেয়েরা এসে বন্ধুত্ব করে নিশার সাথে। নিশা অতীতটা ভুলতে চায়, তাই সেও সবার সাথে মিশে। খুব দুষ্টামি শুরু করে সে। নীরব তার ক্ষমতা কাজে লাগিয়ে কলেজে ঢুকে পড়ে। কলেজ হোস্টেলের কাছে গিয়ে থমকে যায়। নীরব নিশাকে দেখতে পায় ছোট বাচ্চাদের মতো হাসছে আর খেলছে। তখনই নীরবের মন থেকে সব রাগ চলে যায়। নীরব মনে মনে ভাবে নিশা এখানেই ভালো থাকবে, ঢাকায় থাকলে হয়তো ভুল করবে। নীরব আবারও তাকে মারবে।
আর এটা তো মহিলা কলেজ, নিশারও প্রবলেম হবে না। তারপর থেকে এভাবেই কাটতে থাকে দিন। নীরব মাঝে মাঝে এসে লুকিয়ে নিশাকে দেখে যায়। নিশা নীরবকে ভুলে গেছে। এভাবেই 2 বছর কেটে যায়। নিশা এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসে। নিশা ভেবেই নিয়েছে নীরব এতদিনে তাকে ভুলে গেছে। নিশা বাড়িতে আসার পর তার বিয়ে ঠিক করা হয়। নিশার বিয়ে ঠিক হয় তার ফুফাতো ভাইয়ের সাথে। খুব ধুমধাম করে বিয়ের কাজ চলছে। গায়ে হলুদের আগের দিন সবাই শপিং করতে যায়। নীরব সব কিছু জানে। সে নিশার উপর পুরো নজর রেখেছে। নীরবও শপিং মলে চলে আসে। সবাই মিলে বিয়ের শপিং করছে। প্রায় সব কেনা শেষ। তখন নিশার হবু স্বামী রুহান নিশাকে ডেকে নিয়ে যায়। হ্যাঁ রুহান ভাই, বলেন ডেকেছেন কেন? রুহান নিশাকে নিয়ে গয়নার দোকানে আসে। রুহান নিশার হাত ধরে তাকে চুড়ি পরিয়ে দেয়। এসব আড়াল থেকে দেখছে নীরব। রাগে আগুন বের হচ্ছে চোখ দিয়ে। পছন্দ হয়েছে? ভালোই, চলেন। তাহলে সবাই বসে আছে বলে নিশা হাঁটা শুরু করে। তুমি যাও, আমি টাকা দিয়ে আসছি। নিশা চুড়িগুলো দেখছে আর হাঁটছে। হঠাৎ পেছন থেকে কেউ মুখ চেপে ধরে নিয়ে যায়। টাওয়াল রুমে এনে ছেড়ে দেয়। নিশা ছাড়া পেয়ে বলে শুরু করে, কোন ছাগল রে এখানে আনলি, বান্দর কোথাকার। পেছনে ফিরে তাকিয়ে নিশা পাথর হয়ে যায়। আপনি? অন্য কাউকে ভাবছিলে বুঝি? দেখুন আমার বিয়ে, সরুন, যাব। তাই নাকি? নিশার দিকে এগুতে এগুতে। প্লিজ কিছু করবেন না। পিছাতে পিছাতে। আমাকে 2 বছর কষ্ট দিয়েছো, কিছু বলিনি। এখন বিয়ে করতে চাইছো কোন সাহসে? আপনাকে বলতে বাধ্য না আমি। আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? নীরব আর কিছু বলছে না, শুধু নিশাকে দেখছে। আগে থেকে অনেক কিউট হয়ে গেছে পিচ্ছিটা। যাব আমি, সামনে থেকে সরুন। রুহান ভাই অপেক্ষা করছে। নীরবের মাথায় রক্ত উঠে যায় রুহানের কথা শুনে। তুই ওই ছেলের কাছে যাবি? উনি আমার হবু স্বামী, সম্মান দিয়ে কথা বলুন। তোর চাপা করার স্বভাব এখনো যায়নি? বলেই নিশার শরীর থেকে ওড়নাটা ফেলে দেয়। প্লিজ কিছু করবেন না। হাত দিয়ে নিজেকে ডেকে। নীরব নিশার কাছে গিয়ে নিশার হাত সরিয়ে পেছনে নিয়ে হাত দুটো শক্ত করে ধরে আর বলে, 2 বছর কষ্ট পেয়েছি আমি, এখন তোর কষ্ট পাবার পালা। নীরব নিশার গলায় চুমু দিতে থাকে। চুমুগুলো কামড়ে পরিণত হয়ে যায়। নিশা নীরবকে সরাতে চেষ্টা করছে বাট পারছে না। গলা থেকে সরে নিশার কপালে চুমু দেয়। যখন ঠোঁটে কিস করতে যাবে নিশা মাথা দিয়ে না করতে থাকে। কিন্তু নীরব কিছু না শুনে নিশার ঠোঁট চুষতে থাকে। 2 বছরের ভালোবাসা যেন একদিনে পুষিয়ে নিচ্ছে সে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে নিশাকে না দেখতে পেয়ে সবাই অস্থির হয়ে গেছে। এদিকে রুহান নিশাকে শপিং মলে খুঁজছে। অন্যদিকে অনেকক্ষণ হয়েছে নিশাকে ছাড়ছে না নীরব। নিশার তো দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এখনই মারা যাবে। নিশা হাত হালকা ছাড়া পেয়ে নীরবকে ধাক্কা দেয় আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীরবও জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলতে শুরু করে, দেখুন আমার 2 দিন পর বিয়ে, আর আমার সামনে আসবেন না। আপনাকে সহ্য করতে পারতেছি না। আমাকেই সহ্য করতে হবে। আর 2 দিন পর না, কালকে বিয়ে হবে আমাদের। মানে? অবাক হয়ে। কালকেই বুঝবে, এখন চলি, বাই যান। নিশার কপালে কিস করে বলল নীরব। নিশা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই ঢুকছে না তার মাথায়। কিছুক্ষণ পর নিশা সবার সামনে আসে। কিরে নিশা, কই ছিলি এতক্ষণ? কোথাও না, খারাপ লাগছে, বাসায় চলো। কেউ আর কিছু বললও না, সবাই চলে আসে। বাড়িতে এসে সবাই যার যার কাজে বিজি হয়ে যায়। নিশা শুধু নীরবের কথাগুলো ভাবছে, কি করবে নীরব। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে নিশা। পরের দিন সকালে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হচ্ছে। বাড়ির একমাত্র মেয়ে বলে কথা। সকালে খেয়ে নিশাকে নিয়ে পার্লারে যায় সবাই। সবাই খুব খুশি। নিশা শুধু টেনশন করছে নীরব কি করবে সেটা ভেবে। কিরে নিশা, এত টেনশন করছিস কেন? কিছু হয়েছে? না, কিছু না। এরপর নিশাকে সহ সব মেয়েরা সাজতে বসে যায়। নিশার সাজ শেষ হলে নিশা আয়নার সামনে গিয়ে তো অবাক। আহ, কি করছেন আপনারা? আজকে আমার হলুদ, বিয়ে না। এভাবে বিয়ে সাজিয়েছেন কেন? ওই শাড়ি তো এত সব দিয়ে বলেছে আপনাকে এভাবে সাজাতে। কোন স্যার? কই সে? তারপর মেয়েটি লোকটাকে দেখিয়ে দেয়। নিশার সামনে গিয়ে আপনি বলে জ্ঞান হারিয়ে ফেলে। ওই লোকটি আর কেউ না, নীরব। নীরব ক্লোরোফিল স্প্রে করে অচেতন করে ফেলে নিশাকে। তারপর পার্লারের বিল পে করে নিশাকে কোলে তুলে নিয়ে চলে আসে। সবার সাজ শেষ হওয়ার পর নিশার কাছে যায় সবাই। নিশা কই? পার্লারের মেয়েকে উদ্দেশ্য করে। ওনাকে তো নিয়ে চলে গেছে। চলে গেছে মানে? মিস্টার এনকে নিজে এসে নিয়ে গেছে ম্যাডামকে।
না বলেই দৌড়ানো শুরু করলাম। ঈশা বাসায় গিয়ে সবাইকে সবকিছু বলে দেয়। নিশার 2 বছর হোস্টেলে থাকার কারণটাও বলে দেয়। ঈশার কথা শুনে রেহান বেরিয়ে পড়ে নিশাকে খুঁজতে। নিশার মা তো কান্না করতে করতেই শেষ। অনেকক্ষণ পর নিশার জ্ঞান ফিরে আসে। কিছু না ভেবে পালানোর জন্য দরজা খুঁজতে থাকে নিশা। কি জান পালাবে নাকি? কি খুঁজছো এভাবে? শয়তান লোক, তুই আমাকে বাড়িতে দিয়ে আয়। সবাই নিশ্চয়ই খুঁজছে আমাকে। ঈশা চুপ করো, রাগ তুলবা না একদম। আজকে বিয়ে আমাদের। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। তোমায় মারবো না তো, আমার শালাবাবুকে মারবো। মানে? নীরব তখনই রেহানের একটা ভিডিও দেখায়, যেখানে রেহানকে বেঁধে রাখা হয়েছে আর বন্দুক মাথায় ঠেকানো। জ্ঞান নেই রেহানের। প্লিজ কিছু করবেন না আমার ভাইকে, বলেই আরো কান্না করতে থাকে নিশা। কিছু করব না। বিয়ে করবা নাকি বলো? আগে আমার ভাইকে ছাড়ুন, তারপর। আগে বিয়ে। নিশা আর কিছু বলেনি। তারপর নীরবের কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নীরবের ফুপ্পিও বিয়ের কিছু জানে না, আর বাকিটুকু তো আপনাদের জানাই। নীরব এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। নিশার কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে নিশা কাঁদছে। কি হয়েছে জান, কাঁদছো কেন? আমার ভাই কই? কান্না করতে করতে। ও, শালাবাবুকে তো ছেড়ে দিয়েছি। আমি বাড়ি যাব। কোথাও যেতে পারবে না জান। আমি তো যাবই। বলেই দৌড়ে দরজার কাছে যেতে নিলে নীরব নিশাকে টেনে বেডে ফেলে দেয়। নিশার উপর শুয়ে শরীরের ভর ছেড়ে দেয় নীরব। প্লিজ ছাড়ুন, আমাকে ছোঁয়ার অধিকার আপনার নেই। তোমার উপর সবচেয়ে বেশি অধিকার আমার। তুমি বউ আমার। মানি না এই বিয়ে। আমি তো পালাবই। কি বললি তুই? কালকে রাতের কথা এত সহজে ভুলে গেলি? আপনি যে জানোয়ার সেটা তো জানি। দেখ তাহলে জানোয়ার কি কি করে। বলেই নিশার আঁচলটা ফেলে দেয় আর নিশার উপর অধিকার খাটাতে ব্যস্ত হয়ে যায়। প্লিজ ছেড়ে দিন দয়া করে। নীরব নিশার কোনো কথাই শুনছে না। সে তো কিস করেই যাচ্ছে, গালে, ঘাড়ে, পেটে। তারপর নিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশা ক্লান্ত হয়ে নিজেকে সঁপে দেয় নীরবের কাছে। প্রায় 2 ঘন্টা পর নিশাকে ছেড়ে দেয় নীরব। দুজনের শরীর সাদা চাদর দিয়ে ঢাকা। নিশা কিছু না বলে কান্না করেই যাচ্ছে। জান, তুমি রাগ না তুললে এমন হতো না। আমার জন্য ভালোই হয়েছে তোমার রাগ। দয়া করে চুপ করবেন, অসহ্য লোক একটা। আদর কম হয়েছে মেবি, তাই আমাকে অসহ্য বলছো। বলি নিশাকে নিজের দিকে ঘুরাই। নিশা লজ্জায় মুখ উঁচু করতে পারছে না, তাও কাপা কাপা গলায় বলল, ছাড়ুন প্লিজ। নীরব কিছু না শুনে ঘোর লাগা চাহনিতে নিশার দিকে তাকিয়ে আছে। ছাড়ুন, ভয় ভয় বলল। নীরব আর কিছু বলতে না দিয়ে নিশার ঠোঁটে কিস করা শুরু করলো। নিশা তো হাত দিয়ে ইচ্ছে মতো কিল দিচ্ছে নীরবের পিঠে, তাই নীরব শক্ত করে হাত দুটো চেপে ধরল বেডে। অনেকক্ষণ ঠোঁটে স্বাদ নেওয়ার পর গলায় নেমে কিস করতে থাকলো নীরব। তখন নিশা চেঁচানো শুরু করে দেয়। এই বাসায় কেউ নেই বিধায় কেউ আসছে না। নীরব আবারও ডুবে যায় নিশাতে। সকাল 11টা। নিশাকে নিয়ে গোসল করতে ওয়াশরুমে ঢুকে পড়ে নীরব। এই নামান বলছি কোল থেকে। আমি আপনার সাথে গোসল করব না। এখন থেকে আমার সাথে করতে হবে। বললাম তো না। তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল। তারা একদিন আমার সাথে থাকার জন্য কত কিছু করে, আর তুমি তাদের কাছেই যান, আমার কি? একদিন তোমারই বেশি কষ্ট হবে আমাকে অন্য কারোর সাথে দেখলে। কখনো না। আচ্ছা, দেখা যাবে ম্যাম। আগে তো ফ্রেশ হন। ফ্রেশ হয়ে রুমে আসে দুজনে। নীরব বেডে বসে ফোন টিপছে আর চোখে নিশাকে দেখছে। নিশা আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একদিনে তার এই অবস্থা। নিশা পেছনে তাকিয়ে নীরবকে ফোন টিপতে দেখে ফ্রকটা একটু উঁচু করে পেট দেখতে থাকে। নিজের পেট দেখে নিশা চিৎকার দিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে। এই কি হচ্ছে? এমন করছো কেন? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? মানে কি হলো আবার? আমার শরীর তো কামড়ে ভরেই দিছেন, আর আমার পেটের এই অবস্থা করলেন কেন? কি করেছি? কি করেননি, সারা পেটে কামড় দিয়ে গাড়া কেন? আমি আর শাড়ি পরতে পারবো না, আল্লাহ গো। নিশার এমন কাজে নীরব ভ্যাবাচাকা খায়। শাড়ি পরতে পারবে না কেন? এগুলো তো দাগ হয়ে থাকবে, শাড়ি পরবো কিভাবে? নীরব কিছু না বলে একটা মলম নিয়ে আসে। নিশাকে কাছে বসিয়ে গলায় ঘাড়ে মলম দিয়ে দেয় যাতে দাগ না হয়, কিন্তু নিশা কিছুতেই নীরবকে পেটে লাগাতে দিবে না। নীরব না পেরে নিশাকে 2 হাত 1 হাত দিয়ে ধরে জামাটা তুলে মলম লাগিয়ে দেয়। আর কিছু হবে না? আজব তো, নিজে এসব করে নিজেই মলম লাগিয়ে দিল। নীরব নিশাকে খাইয়ে নিজেও খেয়ে নিল। কোথাও যাবেন আপনি? নীরবকে রেডি হতে দেখে নিশা জিজ্ঞাসা করলো, হুম। ও যা যা সাইকো, তাড়াতাড়ি যা।
তুই গেলেই আমি পালাবো মনে মনে। মিসেস খান পালানোর কথা ভেবে লাভ নেই, সারা বাড়ি গার্ড ঘিরে রেখেছে। মন খারাপ করে ফেলে। আর কেউ নেই এখানে? এক খালা আসবে রান্না করতে, কেন বলো তো?